প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা 2025 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে আমি গত ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাকাউন্টিং পার্ট 2 অধ্যায় 8 হিসাব রক্ষণ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে একটা লেকচার ডেলিভারি দিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছো, স্যার এই সম্পর্কে যদি আরো আমি বিস্তারিত দেই তোমাদের অনেক কাজে লাগবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। অধ্যায় নম্বর 8 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি অর্থাৎ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে গত ক্লাসে একটা অঙ্ক দিয়েছিলাম, সেখানে ক নম্বরে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা বলেছি। এরপরে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগে পণ্য যেটা আসে সেই পণ্যটা আগে আমরা সাপ্লাই করি অথবা বিক্রয় করি বা কারখানায় পাঠিয়ে দেই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু ফিফো নয়। আরেকটা যে পদ্ধতি আছে তোমাদের এভারেজ ওয়েটেড এভারেজ পদ্ধতি অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতি। তো আজকে তোমাদের এই ভারযুক্ত গড় পদ্ধতি নিয়ে কিছু কথা বলতে চাই। ভারযুক্ত গড় পদ্ধতিতে এটা খুব সহজ একটা পদ্ধতি। দেখো, মনে করো কোনো একটা তারিখে, সাপোজ 1 তারিখে 200 টাকার পণ্য তোমার 200 ইউনিট পণ্য তোমার হাতে আছে। আবার পরবর্তী তারিখে 100 ইউনিট পণ্য তুমি ক্রয় করেছো। তাহলে 200 এককের সাথে পরবর্তী 100 একক কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আবার ওই 1 তারিখে যত টাকার পণ্য ছিল ওই টাকাটার সাথে দ্বিতীয় তারিখে যে পণ্যটা কিনছো তার দামটা কত সেটাও যোগ হবে। অর্থাৎ টাকার সাথে টাকা যোগ হবে, আবার এককের সাথে একক যোগ হবে। এরপরে টোটাল যে টাকাটা আছে তাকে একক দিয়ে ভাগ করলে তুমি একটা রেট পাবে। সেই রেটেই আমরা কি করব? পণ্য বিক্রি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু খেয়াল করি প্লিজ। তাহলে আমরা কি ডিসকাস করব? ডিসকাস করব যে ইনভেন্টরি ওয়েটেড এভারেজ মেথড। তো ওয়েটেড এভারেজ মেথড এতক্ষণ যা বললাম সেই বিষয় সম্পর্কে একটা প্র্যাকটিক্যালি অঙ্ক দেওয়া আছে, সেটা সম্পর্কে আমরা আলোকপাত করব। ঠিক আছে? তো আমরা খেয়াল করি, এখানে দেখো রূপালী লিমিটেড এর একটি পণ্যের মজুদ ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত তথ্য নিয়ে প্রদত্ত হলো। এটা হচ্ছে আসলে ময়মনসিংহ বোর্ডে 2023 সালে অঙ্কটি এসেছিল। তো 2022 জানুয়ারি মাসের 1 প্রারম্ভিক মজুদ 200 একক, প্রতি একক 10 টাকা করে। 6 তারিখ ক্রয় আছে 800 একক, প্রতি একক 12 টাকা করে। 12 তারিখ বিক্রয় 600 একক, 22 তারিখে ক্রয় করেছি 600 একক, প্রতি একক 13 টাকা করে। জানুয়ারি মাসের 30 তারিখ বিক্রয় করেছি 600 একক। এই হিসাব পদ্ধতিটা কিভাবে হবে সেটা আমরা এভারেজ পদ্ধতির মাধ্যমে অথবা ওয়েটেড এভারেজ পদ্ধতির মাধ্যমে শো করব। তো একটু মনোযোগ যদি তোমরা দাও তাহলে পরবর্তী যে কোনো অঙ্কই তুমি করো না কেন তোমার কাছে অনেক সহজ মনে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করি ওয়েটেড এভারেজ মেথড। এখানে আগের অঙ্কের যে ফ্রেমটা ছিল সেই একইভাবে ফ্রেমটা করা আছে। মালের বিবরণ, কোড নম্বর, বিল নম্বর, তারপরে মালের সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা, এই বিষয়গুলো তোমরা এখানে একটু শো করবে, না করলে অনেক এক্সামিনার এটা বিরক্ত হয়ে যায়। ঠিক আছে? পূর্ণাঙ্গ অঙ্ক হয় নাই ভেবে তারা এখানে মার্ক কমিয়ে দিতে পারে। হ্যাঁ, 1 মার্ক অথবা 2 মার্ক নাও দিতে পারে। এজন্য পূর্ণাঙ্গ ছকটা তোমরা করবে। ঠিক আছে? এখন দেখো রূপালী লিমিটেডের
মাল খতিয়ান বলতে স্টোর লেজার। এখানে কোন পদ্ধতি আমরা ফলো করছি? ভারযুক্ত গড়, ওয়েটেড এভারেজ মেথড। ঠিক আগের মতোই তারিখ আছে, বিবরণ আছে। ক্রয়ের ক্ষেত্রে 3টি ঘর। দেখো কি পরিমাণ পণ্য ক্রয় করেছি, কোন দরের মাল ক্রয় করেছি, কত টাকার মাল ক্রয় করেছি। তার মানে এখানে পরিমাণকে দর দ্বারা গুণন করলে মোট টাকা পাওয়া যাবে। ঠিক তদ্রূপ কত ইউনিট পণ্য বিক্রি করেছি, কোন দরের মাল বিক্রি করেছি, কত টাকার মাল বিক্রি করেছি। এখানে এই যে মালের পরিমাণ আছে তাকে রেট অথবা দর দ্বারা গুণ করলে যা হবে সেটাই হচ্ছে মোট টাকা। তৃতীয়ত, আমরা টোটাল পণ্যের ক্রয়ের পরিমাণ থেকে বিক্রিত পণ্য বাদ দিলে আমার গুদামের যে হিসাবটা, কি পরিমাণ পণ্য আছে, কোন দরের পণ্যটা আছে এবং কত টাকার পণ্যটা আছে। ঠিক আছে, এখানেও ঠিক তাই, যে পরিমাণকে দর দ্বারা গুণন করলে কি আসবে? টাকাটা চলে আসবে। তা চলো আমরা একটু হিসাব করে দেখি। জানুয়ারি মাসের 1 তারিখে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল, এই যে দেখো 200 একক 10 টাকা দরের। তা 200 একককে 10 দিয়ে গুণন করলে কত আসে? 2000 টাকা আসে। এরপরে দেখো 6 তারিখে আমরা ক্রয় করেছি 800 একক পণ্য 12 টাকা করে। 8×12 দ্যাট মিন্স 9600 টাকার পণ্য আমরা ক্রয় করেছি। এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, ফিফু পদ্ধতিতে আগের মালটা আমরা রেখেই দিয়েছিলাম, পরে যে মালটা ক্রয় করেছি সেটা এসে নিচে লিখেছিলাম। কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতির ক্ষেত্রে কিছুক্ষণ আগেই তোমাকে বলে আসছি যে পণ্যের সাথে পণ্য কি হবে? যোগ হবে, আবার টাকার সাথে টাকা কি হবে? যোগ হবে। তাহলে একটু খেয়াল করো, এই 200 এককের সাথে 800 একক যদি যোগ করি তাহলে কত হাজার হবে? হ্যাঁ ঠিক বলেছো, 1000 একক হবে। আবার দেখো তো, এই যে 2000 টাকা ছিল, এই 2000 টাকার সাথে 9600 টাকা যোগ করলে কত হবে? হ্যাঁ ঠিক বলেছো, 11600 টাকা। এইবার দেখো 11600 টাকাকে এই যে 1000 একক আছে এটা দ্বারা ভাগ করবে, ভাগ করলে যে রেটটা পাবে তার নাম হচ্ছে 11.6, তার মানে 11 টাকা 60 পয়সা। তাহলে আমরা কি করলাম হচ্ছে টাকাকে এই যে একক দিয়ে ভাগ করেছি। এখন যে আমরা পণ্যটা বিক্রি করব, দেখো 12 তারিখে বিক্রি করেছি কত পণ্য? 600। ওই যে একটা রেট পেয়েছো 11 টাকা 60 পয়সা, সেটা দিয়ে গুণন করো। তাহলে 600 কে 11 টাকা 60 পয়সা দিয়ে গুণন করলে 6960 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে গুদামে হিসাবটা করবে কি করে? 1000 পণ্য ছিল, সেখান থেকে 600 বিক্রি করেছি, 1000 থেকে 600 বাদ দিলে থাকে কত? 400। আবার টাকা ছিল 11600, সেখান থেকে 6960 টাকা বিক্রি করেছি, থাকে 4640 টাকা। একই পদ্ধতিতে 4640 কে 400 দিয়ে ভাগ করো, আবারও 11 টাকা 60 পয়সা। এটা কাকতালীয় ব্যাপার, এটা ভিন্নতা আসতে পারে, অরিড হওয়ার কিছু নেই। এরপরে দেখো 22 তারিখে আবারও পণ্য ক্রয় করেছি 600 একক। কয় টাকা করে কিনেছি? 13 টাকা। 600 কে 13 দিয়ে গুণন করলে 7800 টাকা আসে। ঠিক আছে, এরপরে আগের থেকে মাল ছিল 400, 400 সাথে 600 যোগ করলে আবারও 1000 টাকা ছিল, 4660 টাকা, এনে 7800 যোগ করলে 12440 টাকা। প্রিয় শিক্ষার্থী, একইভাবে 12440 কে তুমি 1000 দিয়ে ভাগ করো, 12 টাকা 44 পয়সা আসে। তো এটা হচ্ছে তোমার গড় একটা রেট। এরপরে যে পণ্য বিক্রি করবে, এখানে আবারও 600 একক পণ্য বিক্রি করা হয়েছে 30 তারিখে। রেট কোনটা ধরবে? ওই যে 12 টাকা 44 পয়সা। সুতরাং 12 টাকা 44 পয়সা দিয়ে গুণন করলে কত আসে? 7464 টাকা। এবার 1000 থেকে 600 বাদ দাও, থাকে 400। আবার 12440 থেকে 7464 বাদ দাও, থাকে 4976 টাকা।
এখন এই 4,976 টাকাকে 400 দিয়ে ভাগ করলে আবারও 12 টাকা 44 পয়সা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে মাস শেষে কত টাকার পণ্য গোদামে আছে, তুমি বলবে মাস শেষে 400 টাকার 400 ইউনিট মাল 12 টাকা 44 পয়সা করে 4,976 টাকার পণ্য তোমার গোদামে আছে। এটাই হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, যদি সামান্যতম তোমাদের উপকারে আসে, আমার পরিশ্রম সার্থক হবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাকে পরামর্শ দাও, আমি পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।